হুম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে রয়েছি ডক্টর আহমেদ সিতাব। আজকে আমাদের আসলে সেশনটা হাউ টু প্রিপেয়ার ফর এমআরসিপি পার্ট 1 অ্যান্ড এফসিপিএস পার্ট 1 কম্বাইন্ডলি এটা নিয়ে। তো আপনারা সবাই জানেন যে এফসিপিএস এবং এমআরসিপি বর্তমানে বাংলাদেশের মোস্ট ডিমান্ডিং ডিগ্রির মধ্যে অন্যতম দুটো ডিগ্রি। তো এফসিপিএস নিয়ে মোটামুটি সবারই জানা আছে। এমআরসিপি নিয়ে একটু হয়তো অনেকের অনেক ডাউট থাকতে পারে। তো শুরুতেই যদি আমরা শুরু করি তাহলে আসলে এমআরসিপি কিন্তু যদি বাংলাদেশের সাথে তুলনা করেন ইকুইভ্যালেন্ট হিসেবে তাহলে এমআরসিপি একটা ডিপ্লোমা ডিগ্রি। এমআরসিপির পরে যখন আপনারা ইউকে থেকে ট্রেনিং পিরিয়ড শেষ করবেন, ওটা যে ফর্মেটিভ ট্রেনিং বলেন, তারপর সুপার স্পেশাল ট্রেনিং আছে, সেগুলো শেষ করার পরে আলটিমেটলি সেটা বিএমএসসি কর্তৃক ইকুইভ্যালেন্ট হিসেবে এফসিপিএস ইকুইভ্যালেন্ট হিসেবে কাউন্ট হবে। তার আগ পর্যন্ত কিন্তু ডিপ্লোমা ডিগ্রি, যেটা আলটিমেটলি বাংলাদেশের বিএমএসসি তে কিন্তু কাউন্ট হচ্ছে না। তাহলে আমি এমআরসিপি কেন করবো? বিএমএসসি যদি কাউন্ট না হয়, এটা অনেকগুলো মানুষ অনেকভাবে বলবেন। মেইন কথা হচ্ছে যে আপনার এই ডিগ্রি বিএমএসসি বাংলাদেশে কাউন্ট সেভাবে না হলেও ফরেনে এটার দাম অনেক বেশি। ফরেন বলতে শুধুমাত্র ইউকে তা না, মিডল ইস্ট কান্ট্রি গুলো বলেন বা অন্য যদি আরো কান্ট্রি যেতে চান, আপনি এটা অনেক বেশি ভ্যালু পাবেন। অ্যান্ড তাছাড়াও বাংলাদেশের পার্সপেক্টিভে সরকারি চাকরিতে দাম অ্যাকচুয়ালি নাই। দাম নাই এই সেন্সে যে আপনার প্রমোশন আপনার এমআরসিপিতে হবে না। প্রমোশনের জন্য আপনার আদার্স ডিগ্রি লাগবে। কিন্তু এটার যে নলেজ আপনি গ্যাদার করবেন এমআরসিপি ডিগ্রিতে, সে নলেজেই আলটিমেটলি আপনার ক্লিনিক্যাল সাইট বলেন এবং অন্যান্য যে কোনো সাইট বলেন, সেটা পুরোটাই কাভার হয়ে যায় এবং এরকম একটা স্ট্যাটিস্টিক থাকা আসলে খুবই সম্মানের একটা বিষয়। তাহলে এই ডিগ্রি নিতে হলে কি করতে হবে এবং এর বাংলাদেশ এফসিপিএস এর পার্সপেক্টিভের সাথে সেটা কিভাবে আমরা কম্পারেটলি অ্যাপ্রোচ করবো, আসেন সেটা নিয়ে একটু কথা। তাহলে এমআরসিপি ডিগ্রি এবং এফসিপিএস পার্ট 1 ডিগ্রি যদি কম্বাইন্ডলি চিন্তা করতে হয়, আগে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি জানতে হবে ইন্ডিভিজুয়ালি কিভাবে প্রিপারেশন নিতে হয়। আপনি যদি ইন্ডিভিজুয়াল প্রিপারেশন নিতে না জানেন, তাহলে আপনি কম্বাইন্ডলি আসলে করতে পারবেন না। এটা ফ্রুটফুল হবে না। তাহলে এমআরসিপি ডিগ্রির কোশ্চেন ডিস্ট্রিবিউশনটা না একটু দেখি। এটা হচ্ছে আপনার টোটাল কোশ্চেন থেকে 200টা, দুই ভাগে পরীক্ষা হবে। প্রথম ভাগে থাকবে 100টি প্রশ্ন, সেকেন্ড ভাগে থাকবে আরো 100টি প্রশ্ন এবং সময় থাকবে 3 আওয়ার্স প্লাস 3 আওয়ার্স করে টোটাল 6 আওয়ার্স এর পরীক্ষা একদিন হবে। এবং দুইটা পরীক্ষার মাঝখানে ওনারা প্রায় 30 মিনিটস মতো একটা ব্রেক দিয়ে থাকেন এবং এই ব্রেকে আপনারা লাঞ্চ করতে হবে আপনাদের, আর যে টাইম পরীক্ষা থাকবে সেই টাইমে যে একটা স্ন্যাক্স সেটা খেতে হবে। তারপর আপনাদের এক্সাম আবার দিতে হবে। বাংলাদেশের বর্তমানে ওয়ার্ল্ডেই এবার 3টা ডায়েট হচ্ছে, আগে 4টা ডায়েট ছিল। এই বছর থেকে 25 সাল থেকে 3টা ডায়েট করা শুরু করেছেন ওনারা। জানুয়ারি, মে এবং সেপ্টেম্বরে এক্সাম হচ্ছে। তাহলে কোশ্চেনটা, যে বিষয়টা কোশ্চেন, সে কোশ্চেনটা একটা ডিস্ট্রিবিউশন কেউ কোন টপিক থেকে কি প্রশ্ন আসে। প্রশ্ন আসে আপনার কার্ডিওলজি থেকে 14টা আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে যে কোশ্চেনগুলো লেখা আছে, এগুলো অ্যাকচুয়ালি এমআরসিপির যে অফিসিয়াল সাইট, তার ফেডারেশন ইউকে, সেখান থেকেই কালেক্ট করা। এবং তারাই বলছে যে অ্যাপ্রক্সিমেটলি কার্ডিওলজি থেকে 14টা প্রশ্ন আসে, ক্লিনিক্যাল ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স থেকে 15টা প্রশ্ন আসে, ক্লিনিক্যাল সায়েন্স থেকে 25টা প্রশ্ন আসে। এবং ক্লিনিক্যাল সায়েন্স তাহলে অনেক বেশি প্রশ্ন আসতেছে। ক্লিনিক্যাল সায়েন্স অ্যাকচুয়ালি কি কি টপিক কাভার করছে সেটা আমরা একটু পরের স্লাইডে দেখবো। ডার্মাটোলজি থেকে 8টা প্রশ্ন, এন্ডোক্রাইনোলজি, ডায়াবেটিস, মেটাবলিজম থাকে 14টা, গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড হেপাটোলজি দুইটা মিলে আসতেছে 14টা, জেরিয়াট্রিক মেডিসিন থেকে 8টা, হেমাটোলজি থেকে 10টা, ইনফেকশিয়াস ডিজিজ থেকে 14টা, নিউরোলজি 14, অনকোলজি 5, মেডিকেল অপথলমোলজি 4, প্যাডিয়াট্রিক মেডিসিন এন্ড এন্ড অফ লাইফ কেয়ার 4, সাইকিয়াট্রি 9, জেনারেল মেডিসিন 14, রেসপিরেটরি মেডিসিন 14, হেমাটোলজি 14। তাহলে যদি দেখি তাহলে হিউজ চ্যাপ্টার গুলো হচ্ছে আলটিমেটলি কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, গ্যাস্ট্রো মিলে, ইনফেকশিয়াস, নিউরো, রেনাল, রেসপিরেটরি, এগুলো হচ্ছে আমাদের বড় বড় চ্যাপ্টার। আর বাকি চ্যাপ্টার গুলো আমাদের একটু ছোট ছোট চ্যাপ্টার এবং সেখান থেকে প্রশ্ন ছোট আসে এবং সেগুলো থেকে প্রশ্ন একটু কমন পাওয়াও কম্পারেটিভলি ইজি। তাহলে অনেক ক্ষেত্রে চিন্তা করে যে বড় চ্যাপ্টার গুলো ভালো করে পড়বো, তাহলে তো প্রশ্ন কমন পাচ্ছি বা টপিক কমন পাচ্ছি, সেখান থেকে একটা চান্স নিয়ে নেবো। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে ছোট চ্যাপ্টার গুলো যদি আপনি ভালো করে ট্যাকেল করেন, তাহলে আপনি প্রশ্ন কমন বেশি পাবেন এবং এই বেশি প্রশ্ন কমন থেকে আপনার মার্ক পরীক্ষায় চান্স পাওয়ার সিস্টেমটা বেড়ে যাবে। তাহলে এবার চলে আসেন ক্লিনিক্যাল সায়েন্সেস। ক্লিনিক্যাল সায়েন্সের ভিতরে কি আছে? ক্লিনিক্যাল সায়েন্সের ভিতরে দেখেন সেল মলিকুলার মেমব্রেন বায়োলজি, এখান থেকে 2টা প্রশ্ন আসে। ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে 3টা প্রশ্ন আসে। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি মেট্রোলজি থেকে 4টা প্রশ্ন আসে। ক্লিনিক্যাল ফিজিওলজি থেকে 4টা প্রশ্ন আসে। জেনেটিক্স, ইমিউনোলজি, স্ট্যাটিস্টিক্স 3, 4, 5 যথাক্রমে।
এই প্রশ্নগুলোর পার্ট একটু টাফ। এই প্রশ্নগুলো পার্ট একটু টাফ অ্যাজ ইন যে ক্লিনিক্যাল সায়েন্সটা অনেক ভাস্ট। আপনি যে এখানে যে যতগুলো টপিক দেখলেন, এই সকল টপিকের ক্লিনিক্যাল সায়েন্স। এই সকল টপিক থেকে আলটিমেটলি কিছু অ্যানাটমি আসবে, কিছু ফিজিওলজি আসবে। এটা ভাস্ট চ্যাপ্টার। এটা আপনি কেমন করে কাভার করবেন? এখান থেকে প্রশ্ন কিন্তু আসলে আলটিমেটলি 25 হিউজ নাম্বার। আর এই 25 হিউজ নাম্বারটা আপনি কাভার করবেন কিভাবে? এটার একটা টেকনিক আছে। এটার টেকনিক হচ্ছে আপনি যখনই যে চ্যাপ্টারটা পড়বেন, সাপোজ আপনি কার্ডিওলজি পড়ছেন, তাহলে আপনাকে কার্ডিওলজি পড়ার সময় কার্ডিওলজির অ্যানাটমি দেখে নিতে হবে, কার্ডিওলজির ফিজিওলজি আলাদা করে জানতে হবে এবং কার্ডিওলজির ফার্মাকোলজি আপনাকে জানতে হবে এবং কার্ডিওলজির সাথে জেনেটিক্স যে ইনফরমেশন গুলো আছে, ইনভলভমেন্ট সেগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি এই একটা টপিক সিস্টেম ধরার সময় বাকি যে ওখানকার ক্লিনিক্যাল সায়েন্সেস গুলো পড়ে ফেলতে পারেন, তাহলে ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। তখন আপনার এই 25 মার্ক তোলার জন্য খুব একটা এক্সট্রা করে কষ্ট করতে হবে না। এই কষ্টটাই আলটিমেটলি আপনার একটা ফ্রুটফুল সলিউশন দিয়ে দিবে। তো আপনি আলটিমেটলি এই যে টপিক গুলো এগুলো পড়বেন কিভাবে? আপনার স্টাডি ম্যাটেরিয়াল কি হবে? এমআরসিপির ক্ষেত্রে স্টাডি ম্যাটেরিয়াল হচ্ছে আপনাকে একটা যেকোনো বুক বা নোট ফলো করতে হবে। সে বুক বা নোট কি? সবার উপরে আমরা রাখবো অবশ্যই নোট বাই ডক্টর হামাদকে। এটা হচ্ছে রিসেন্টলি 4th এডিশন আমাদের জেনেসিস এর যে পাবলিকেশন, বাংলা পাবলিকেশন তারাই নিয়ে আসছে। এটা প্রি অর্ডার চলছে আমি যতদূর জানি। এই 4th এডিশনটা মানে আমি যদিও এখন পর্যন্ত হাতে পাই নাই এবং দেখি নাই, 3rd এডিশনটাই দেখছি। তো বাই ফার এটাই নোটটাই আপনার মানে সবচেয়ে এনরিচড বই বলা চলে এমএসসির জন্য, পার্ট ওয়ানের জন্য অ্যাকচুয়ালি। দেন তার চেয়ে যদি একটু সহজ কিছু খুঁজতে চান আপনার, তাহলে মার্কআপের যে নোটসটা পাওয়া যায়, আগে সেকেন্ড এডিশন পড়া হতো, এখন 3rd এডিশন মোস্ট প্রবাবলি চলে এসেছে। মানে লেটেস্ট এডিশন আসছে, ওটা একটু গোছানো, ওখানে ইনফরমেশন আরো বেশি দেওয়া আছে, সেটা আপনারা ফলো করতে পারেন। এবং আপনারা জানেন যে সবাই যে এমএসসির জন্য পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক রাখে। এই পাস মেডিসিন কোশ্চেন ব্যাংকেরই একটা আলাদা নোটস আছে। যারা হচ্ছে ওটাকে যে কেউ যদি অনলাইন পাস মেডিসিন সাবস্ক্রিপশন নিয়ে থাকেন, তাহলে দেখবেন যে ওদের দুটো টেক্সট বুক আছে। একটা হচ্ছে এক্সটেন্ডেড টেক্সট বুক আর একটা হচ্ছে হাই ইল্ড টেক্সট বুক। তো এই দুটো টেক্সট বুকের আলটিমেটলি মানে হাই ইল্ড টেক্সট বুক যেটা, সেটাই হচ্ছে আপনাদের নোটস। এটা আলাদা করে পিডিএফ পাওয়া যায়, মার্কেটে অ্যাভেলেবল আছে, এটাও করতে পারেন আপনারা। আর আমি পার্সোনালি যে ইউনিভার্সিটি পার্টন জেনেসিস থেকে কোচিং করে করেছি এবং তাদের জেনেসিস নোটসটা আমি পড়ছিলাম যে জেনেসিস এর এমআরসিপি নোটসটা আমার মনে হয় যে এটাও খুব একটা ভালো অল্টারনেটিভ বাকি নোটসের চাইতে, কারণ এখানে পাস মেডিসিনের নোটস, মার্কআপের নোটস থাকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এন্ড ইভেন ডেভিড স্টোনের যে ইম্পর্টেন্ট বক্স গুলো আছে সেগুলো জেনেসিস এর মেন্টররা তাদের নোটস এর ভিতরে সাজিয়ে একটা ইমপ্লিমেন্ট করেছেন, যেটা আমার কাছে খুবই ফ্রুটফুল মনে হয়েছে। সরি। অ্যান্ড এই যে যে কোনো একটা বুক আপনি ফলো করবেন, সে বুক ফলো করার পাশাপাশি আপনাকে অবশ্যই পাস মেডিসিনের যে কোশ্চেন ব্যাংক, সেই কোশ্চেন ব্যাংকটা ফলো। পাস মেডিসিনের কোশ্চেন ব্যাংক আপনি কিভাবে ফলো? পাস মেডিসিনের কোশ্চেন ব্যাংক আপনি, এটা তো মেইনলি একটা অনলাইন সাবস্ক্রিপশন সিস্টেম। তা কেউ যদি, যেটা একটু কস্টলি, 4 মাসের জন্য বাংলাদেশের টাকায় বর্তমানে আহ প্রায় 6,000, 5,500 থেকে 6,000 টাকা লেগে যাচ্ছে 4 মাসের সাবস্ক্রিপশন। এটা আর এটা হচ্ছে অনলাইন সাবস্ক্রিপশন নিতে পারেন আপনারা। আর যদি কেউ অনলাইন সাবস্ক্রিপশন নিতে না পারেন বা না চান, আপনি যদি অনলাইন করতে কমফোর্টেবল না হন, সেক্ষেত্রে আমাদের যে বাংলা ম্যাথস পাবলিকেশন থেকে এটার একটা রিভিউড কপি পাবলিকেশন হয়, সেটা নিতে পারেন। অথবা নীলক্ষেতে অনেকগুলো পাস মেডিসিনের কপি পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। যেটাই নেন না কেন আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যেটা আপডেটেড কিনা। অনেক সময় অনেক ব্যাকডেটেড কপি গুলাকেই ওরা জাস্ট কাভার চেঞ্জ করে এমন ভাবে পাবলিশ করে। আর হচ্ছে পিডিএফ পাওয়া যায়, অনেকে পিডিএফ থেকে পড়াশোনা করেন, কিন্তু আমার পার্সোনাল মতামত যে হচ্ছে আপনার অনলাইন সাবস্ক্রিপশন নেওয়াটা বেস্ট। কারণ অনলাইনে আপনাকে এমন সুন্দর করে গুছিয়ে আসে এবং আপনারা যে পরীক্ষাগুলো অনলাইনে সেটা সলভ করতে পারেন, এটা খুব ইজি হয় এবং এটা পড়লে আপনার পড়ার আপনাদের যে মানে আগ্রহ, মানে বলবো যে আগ্রহটা কিন্তু বেশি ধরে রাখতে পারে। এটা অনেকটা কুইজের মতো কাজ করে এবং আপনি এনি টাইম এনি জায়গাতে অ্যাক্সেস করতে পারছেন। পাস পেরেছেন অনলাইন সাবস্ক্রিপশন নাটা আসলে খুবই হেল্পফুল কেউ যদি ট্যাগ করতে চান। এখন পাস মেডিসিনটা প্রায় মোটামুটি 5,000 মতো কোশ্চেন আছে। পাস মেডিসিনে 5,000 কোশ্চেন সলভ করতে হবে। 5,000 কোশ্চেন সলভ করার পরে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে পাস টেস্ট। পাস মেডিসিন হচ্ছে বেস।
পাস মেডিসিন বেস তৈরি হয়ে যাওয়ার পরে আপনাকে একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হবে। পাস টেস্টটা হচ্ছে সে অ্যাডভান্স। তাহলে আমরা যখন পাস মেডিসিন সলভ করে ফেলবো তখন আমরা একটা পাস টেস্টে ঢুকবো। পাস টেস্টে যে এখন দেখবেন আপনি যে আপনি আহ, একটু টাফ কোশ্চেন পাচ্ছেন, একটু কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। এটা আপনাকে একটু সলভ করতে হবে। এটা আপনাকে ফুল সলভ করতে হবে বলে আমি মনে করি না। আপনারা যদি এটা হাফ সলভ করেন বা কেউ কেউ অনেকে 1/4 পর্যন্ত সলভ করেন, সেটা অনেকের জন্য ফ্রুটফুল হয়। অনেকে ইভেন এরকমও আছে যে পাস টেস্ট কেউ মানে সলভই করে নাই, তোমরা পাস হাতও দেন নাই, তারপরে অনেক সময় দেখা যায় যে পাস এমএসসিপি পার্ট ওয়ান হয়ে গেছে। এটা যে আপনার মানে একদমই লাগবেই লাগবে এটা তা না, কিন্তু যেটা খুবই দরকার। আপনি যদি 5 মিনিট সলভ করার পর পাস টেস্ট না সলভ করেন, তাহলে আমি বলবো যে আপনার ডাউটফুল এমএসসিপি হওয়া ডাউটফুল। পাস টেস্ট এটা দেখতে হবে। পাস টেস্ট একটু দেখার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা ফার্স্ট পেপার সলভ করতে হবে। ফার্স্ট পেপার মানে হচ্ছে এটা পাস টেস্টেরই একটা ব্রাঞ্চ বলতে পারে, মানে পাস টেস্টের একটা অংশ হচ্ছে ফার্স্ট পেপার। এখানে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে সেই প্রিভিয়াস কোশ্চেন গুলো ওনারা তুলে ধরেন। এই প্রিভিয়াস কোশ্চেন গুলো থেকে আলটিমেটলি টপিক গুলো রিপিট হয় কিন্তু, এবং আপনি যখন প্রিভিয়াস 10 বছরের প্রশ্ন সলভ করবেন তখন আপনার কাছে ইজি মনে হবে, আপনার একটা কনফিডেন্স গ্রো করবে। পাস মেডিসিনের মতো পাস টেস্ট এন্ড পাস পেপার এগুলো অনলাইন সাবস্ক্রিপশনে পাওয়া যায়। ইভেন কিন্তু পাস টেস্টের অনেক কস্টলি। আপনার 4 মাসের জন্য নিতে গেলে প্রায় 12 থেকে 14 হাজার টাকা খরচ হয়ে যাবে। এই জন্য বেশিরভাগ নিতে চান না, ওনারা পিডিএফ নেন, পড়েন, অথবা বই কিনে পড়েন। এটা পাস টেস্টের জন্য করতে পারে, সমস্যা নেই। পাস টেস্টের জন্য অনলাইন সাবস্ক্রিপশন আসলে নেওয়াটা ম্যান্ডেটরি না। দেন পাস পেপার যেটা বললাম যে প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করতে হবে। অনেকে একটা আরেকটা মোর টাফ। তাহলে প্রথম হচ্ছে পাস মেডিসিন হচ্ছে বেস, পাস টেস্ট, পাস টেস্টের পরে এক্সামের আগে পাস পেপার। পাস টেস্টের ক্ষেত্রেও আরেকটা হায়ার লেভেলের সাবস্ক্রিপশন আছে, সেটা হচ্ছে অন এক্সামিনেশন। অন এক্সামিনেশন অনেকে নিয়ে থাকেন, বাংলাদেশে খুব একটা পড়া হয় না, বাইরের কান্ট্রিতে ইন্ডিয়াতে অনেকে পড়েন আমি জানি। তো এটা যদি আপনারা কেউ চেক আউট করতে চান করতে পারেন, আমি পার্সোনালি অন এক্সামিনেশন করি নাই। আর সেটা হচ্ছে যে আপনি এমআরসিপি যখন এক্সাম দিবেন, এক্সাম দেওয়ার 1 মাস আগে আপনাকে স্যাম্পল কোশ্চেন সলভ করতে হবে। আপনার প্রিপারেশন যখন মোটামুটি আপনি ফুলি নিয়ে নিয়েছেন, আপনি ভাবতেছেন যে আমার প্রিপারেশন প্রায় কমপ্লিট, তখন আপনি এমআরসিপির দ্য ফেডারেশন ইউকে ওয়েবসাইটে যেয়ে আপনি একটা স্যাম্পল কোশ্চেন সলভ করবেন। তাদের ওখানে একটা 100 মার্কের স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, যেটা একদম সিমিলার টু এমআরসিপি রিয়েল এক্সাম। এবং সেই কোশ্চেন স্যাম্পল কোশ্চেন যখন সলভ করবেন, তখন আপনি আপনার অ্যাকচুয়াল ল্যাকিংস গুলো বুঝতে পারবেন। এবং তখন আপনাকে সেটা অনুযায়ী কাজ করতে হবে। 1 মাসের জন্য হাতে টাইম রাখা ভালো। সেটা অনুযায়ী কাজ করে আপনি ওই টপিক গুলো খুব ভালো করে পড়বেন, কারণ স্যাম্পল কোশ্চেনের টপিক গুলো রিপিট হয়, মানে এক্সামে ওই টপিক গুলো থেকে প্রশ্ন আসে। সেটা করার মাধ্যমে আপনার কাছে ল্যাকিংস গুলো আছে, সেটা গুলো ফিল আপ করে আপনি মেন এক্সামে বসবেন। আশা করছি আপনার ইনশাআল্লাহ পাস হয়ে যাবে। তাহলে আমি যদি আবার বলি, তাহলে কি করতে হবে আপনাকে? ফার্স্ট হচ্ছে আপনাকে একটা নোট বা বুক ফলো করতে হবে। ইট মে বি নোটস বাই হামাদ, ইট মে বি মার্ক রাবি, ইট মে বি পার্সোনালিটি নোটস, অর ইট মে বি জেনেসিস নোটস ফর এভার্সিটি। দেন আপনাকে 5 মিনিট কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কয়বার সলভ করতে হবে? স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে 2 বার সলভ। আমি পার্সোনালি করতে পারি নাই, কিন্তু করতে না পারলে আপনার রিস্ক। কিন্তু স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে আপনাকে 5 মিনিট কোশ্চেন ব্যাংক 2 বার সলভ করতে হবে। দেন পাস টেস্ট, পাঁচটা আপনাকে স্ট্যান্ডার্ড হচ্ছে একবার সলভ করেন অথবা একটা হাফ সলভ করেন। দেন পাস্ট পেপার প্রিভিয়াস 10 ইয়ারের কোশ্চেন আপনাকে সলভ করতে হবে। তারপরে আপনি স্যাম্পল কোশ্চেন from এমসিকিউ পরিষ্কার সলভ করবেন। এটা হচ্ছে আপনার একটা এমএসসিপি টোটাল মানে বলতে পারেন যে স্ট্যান্ডার্ড একটা প্রিপারেশন। তাহলে এফসিপিএস এর, তাহলে এমএসসিপি প্রিপারেশন আমাদের শেষ। এফসিপিএস প্রিপারেশন নিয়ে একটু কথা বলি। এফসিপিএস প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কি? এফসিপিএস এ 150 কোশ্চেন থাকে, 75 এমসিকিউ, 75 এসবিএ। টোটাল টাইম হচ্ছে 4 আওয়ার্স। এটার কোশ্চেনের যে ডিস্ট্রিবিউশন, অফিসিয়ালি কোনো ডিস্ট্রিবিউশন নাই। আগে যখন ইউনিভার্সিটিতে দেখছিলাম 200টা কোনটা হয়, সপ্তাহে কটা আসে, এসএফএস এর ক্ষেত্রে সেরকম অ্যাকচুয়ালি অফিসিয়ালি নাই। তবে চেঞ্জ হচ্ছে, বড় বড় চ্যাপ্টার গুলো থেকে সাধারণত বেশি আছে। তাহলে এফসিপিএস এর পার্থক্যটা কোথায়? এফসিপিএস এর পার্থক্য হচ্ছে এখানে আপনার ইট ইজ সোললি বেসড অন ডেভিডসন। ডেভিডসনকে এফসিপিএস এর বাইবেল ধরা হয়। তাহলে এফসিপিএস কোশ্চেনটা হওয়ার জন্য আপনাকে ডেভিডসন একদম ফুললি পড়তে হবে।
মানে ফুললি করতে হবে মানে কেউ যদি solely SSC প্রিপারেশন নেন, তাহলে তার প্রিপারেশনই হবে ফুললি ডেভিডসনের উপর ভিত্তি করে। এবং সে ডেভিডসনের আপনার এমসিকিউ যে পোর্শনটা আছে আমাদের 75 এমসিকিউ আসে। সো 75 এমসিকিউ পোর্শনটা মেইনলি ডেভিডসনের যে বক্স গুলো থাকে, সেই বক্স গুলো থেকে অনেক কিছু আসে। ডেভিডসনের কিছু ইম্পর্টেন্ট টপিকস গুলো থাকে, যে টপিকস গুলো যদি আপনারা কোথাও কোচিং করে থাকেন, তাহলে সেই কোচিং এ অবশ্যই মার্ক করে দেওয়া হয়। আর এসবিএ যেগুলো থাকে, সেই এসবিএ ডেভিডসনের বর্তমানে আমার এসএসসি এর বর্তমানে এসবিএ তে একটা হিউজ চেঞ্জ আসছে। এই চেঞ্জের জন্যই বর্তমানে আমরা বলি যে এমআরসিপি এবং এসএসসি পার্ট 1 টা কম্বাইন্ডলি পড়া উচিত। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এফসিপিএস যে বিসিপিএস আমাদের বিসিপিএস চাচ্ছে যে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানের সাথে একটা কোলাবোরেশন করতে। তারা চাচ্ছে যে এসএসসি জিপিটাকে যেন হায়ার জায়গাতে নিয়ে যাওয়া যায়। এজন্যে এফসিপিএস এর যে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা তারা সেটা এমআরসিপি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেজন্য এমআরসিপির যে এসবিএ প্যাটার্নটা হয়, এফসিপিএস বিসিপিএস আস্তে, আস্তে সেই প্যাটার্নে যাওয়ার চেষ্টা করছে। লাস্ট যদি কয়েকটা ইয়ারের প্রশ্ন দেখি আমরা, তাহলে দেখা যাবে যে এসবিএ প্যাটার্নটা অনেকটা এমআরসিপির দিকে আগাচ্ছে। এজন্যই আপনি যখন এসসিপিএস প্রিপারেশন বা এসসিপিএস প্রিপারেশন নিবেন, সরি, আপনি যখন এমআরসিপি প্রিপারেশন নিবেন, তখন আপনার এসসিপিএস এর 75 যে এসবিএ টা আছে, 75 এসবিএ এর মধ্যে আপনি ধরে রাখবেন যে আপনার 50 টা এসবিএ পড়া হয়ে গেছে। এট লিস্ট 50 টা এসবিএ আপনার পড়া হয়ে গেছে। আর বাকি 25 টা এসবিএ তখন টার্গেট হবে। এই 25 এসবিএ এর জন্য ডেভিডসনের কিছু ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে আমাদের, সেই ইম্পর্টেন্ট টপিকের ইম্পর্টেন্ট বক্স গুলো আছে, ইম্পর্টেন্ট কিছু লাইন্স আছে, সেগুলো আমি টার্গেট করে করবো। আর ডেভিডসন এফসিপিএস এর জন্য অবশ্যই এসবিএ পার, যেটা হচ্ছে আমাদের জেনেসিস এর একটা বই, এসবিএ পার। অনেক কোচিং এর আরো অনেক ধরনের বই আছে এসবিএ ভিত্তি করে, সেই ধরনের একটা বই আপনাকে সলভ করতে হবে। ফিজিওলজি কিন্তু ডেভিডসনে খুবই যে ভালো দেওয়া আছে তা না, কিন্তু আপনার ডেভিডসনের ভিতর থেকে মানে এসওএস এর ভিতর থেকে অ্যান্সার করতে হলে ফিজিওলজিটা একটু ইম্পর্টেন্ট সহকারে পড়তে হবে। সেই জন্য আপনারা শিট বা অন্য যে কোনো একটা কোচিং এর শিট ফলো করতে পারেন। এবং লাস্টে যেটা, সেটা হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে যে পাস মেডিসিনও এসএসসি জন্য সলভ করা লাগছে। এই যে বললাম আমি যে এসএসসি এর কোচিংটা অনেকটা ওনারা এমআরসিপি চাইলে নিতে চাচ্ছেন, সেজন্য আলটিমেটলি দেখা যাচ্ছে পাস মেডিসিনটাও একটু দেখা লাগছে। পাস মেডিসিন না দেখলে আপনি এসএসসি খুব একটা রিসেন্ট ইয়ারে খুব একটা ভালো হচ্ছে না মার্ক। তাহলে এফসি বেসিস স্টাডি ম্যাটেরিয়াল কি? ফার্স্ট ডেভিডসন এন্ড ডেভিডসন। সেকেন্ড এসবিএস সলভ করার জন্য এসবিএ পার। থার্ড হচ্ছে জেনেসিস শিটস বা এনি কাইন্ড অফ শিটস যেখানে ফিজিওলজি ভালো করে দেওয়া আছে। ফোর্থ হচ্ছে আমাদের পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক। এই জিনিসগুলো যদি আমরা সলভ করতে পারি, তাহলে আশা করছি এক্সপিরিয়েন্সটাও আমাদের ক্র্যাক করা খুব একটা কষ্ট হবে না। তাহলে কম্বাইন্ড প্রিপারেশন কেমন করে নেব? আমরা কম্বাইন্ড প্রিপারেশনের মেইন কথা হচ্ছে কিপ ইউর ফোকাস মেইনলি অন সিঙ্গেল ডিগ্রি। আপনাকে আগে একটা ডিগ্রি টার্গেট করে নিতে হবে যে আপনি এমআরসিপি কে বেশি ভ্যালু দিবেন নাকি আপনি এসসিপিএস বেশি ভ্যালু দিবেন। আপনি কোনটার দিকে বেশি ভালোভাবে আগাতে চান, আপনাকে সেটারই মেইন প্রিপারেশন নিতে হবে। আমি যেরকম এমআরসিপি কে মেইনলি টার্গেট নিয়েছিলাম, তাহলে আমার প্রিপারেশনটা ছিল এমআরসিপি বেসিসে। আমি এমআরসিপি বেসিসে এমআরসিপি জেএসএস এর নোটস পড়েছি, তার সাথে আমি পাস মেডিসিন সলভ করেছি। এই এসএসএস নোটস আর পাস মেডিসিন সলভ করতে যেয়ে আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমি যখন যে টপিক পড়েছি, তখন সেই টপিকে ডেভিডসনে কি বলছে সেটা একটু জানার চেষ্টা করেছি। ডেভিডসনে কিছু ইম্পর্টেন্ট বক্স আছে, সেই বক্স গুলোতে আমি একটু চোখ বুলিয়েছি। তাহলে আমরা যদি টপিক বাই টপিক এমআরসিপি প্রিপারেশন নিচ্ছি, আমি এমআরসিপি প্রিপারেশন নেওয়ার মাধ্যমে আমার এফসিপিএস এর এসবিএ পোর্শনটা মোরলেস অনেকখানি কাভার হয়ে যাচ্ছে। বাকি আমার এমসিকিউ তে ফোকাস করতে হবে। এমসিকিউ তে ফোকাস দেওয়ার জন্য আমাকে ডেভিডসন লাগবে। ডেভিডসনের আমি তাহলে ওই টপিকগুলো যখন আমি এমআরসিপি টপিকে পড়ছি, সেটা আমার পড়া কমপ্লিট হয়ে গেলে আমি ডেভিডসনের একটু চোখ বোলাবো। ডেভিডসনে আমি তখন মানে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কারো কাছ থেকে একটা দাগানো ডেভিডসন কালেক্ট করতে পারেন। কারণ আপনি এমআরসিপিরও ক্লাস করবেন, এটা সেম টাইম সিভিএস এর ক্লাস করবেন। এটা খুব একটা ওয়াইজ ডিসিশনও হবে না এবং আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যদি কেউ এমআরসিপি প্রিপারেশন নেন মেইনলি, তারপর আপনি যদি দাগানো ডেভিডসন কালেক্ট করতে পারেন বা আপনি কোনো ক্লাস কারোর মাধ্যমে ইম্পর্টেন্ট টপিক গুলো কালেক্ট করতে পারেন, তাহলে আপনি শুধুমাত্র সেগুলো পড়ে ফেলবেন।
এবং সেগুলো মানে এমআরসিপি পড়লেন, এমআরসিপি পড়ার যে টপিকটা করলেন, সাপোজ আপনি কার্ডিওলজি পড়ছেন, তাহলে কার্ডিওলজি আপনি পড়ার পরে, কার্ডিওলজি 5 মেডিসিন সলভ করার পরে আপনি কার্ডিওলজি ডিভিশনটা খুললেন, ডিভিশনে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আপনার কাছে অলরেডি আছে সেগুলো আপনি দেখে নিলেন, বক্সগুলো একটু চোখ করে নিলেন। তারপরে আপনি এরকম করে এফসিপিএস এর যে কোনো একটা কোচিং এর যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলো সলভ করে সে কোশ্চেন আপনি পরীক্ষা দিবেন। তাহলে আপনার এমআরসিপিটা মেইনলি যে টার্গেটে আগাচ্ছিল সেটা আগালো। তার সাথে আপনি একদিন যদি পারসিস্টেন্স স্টে করে ডেভিশনের একটা টাইম দেন, আপনি কিন্তু একটা এফসিপিএস এর জন্য একটা বেস তৈরি হবে। এই বেস থেকে আপনি পরবর্তীতে যখন এফসিপিএস এক্সাম দিবেন তখন অনেকখানি ক্র্যাক করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি মেইনলি এমআরসিপি প্রিপারেশন নিচ্ছেন, এফসিপিএস এর টুকটুক করে দেখছেন, তাহলে কি আপনার এফসিপিএস ক্র্যাক হয়ে যাবে? জি না, হবে না। আপনাকে টাইম রেস্ট্রিকশন করতে হবে। আমাদের এফসিপিএস পরীক্ষা কি জুলাইয়ে এবং জানুয়ারি এন্ড জুলাইতে হচ্ছে। এমআরসিপি প্রিপারেশন কখন হচ্ছে বললাম? জানুয়ারি, জুল জানুয়ারি, মে আর সেপ্টেম্বর। তাহলে আপনি যদি এই জানুয়ারিতে এমআরসিপি দেন তাহলে আপনাকে এফসিপিএস টার্গেট করতে হবে জুলাইতে। আপনি যদি জুলাইতে এফসিপিএস দেন তাহলে আপনাকে এমআরসিপি টার্গেট করতে হবে সেপ্টেম্বরে অথবা জানুয়ারিতে। আপনার মাঝখানে একটা গ্যাপ। এই গ্যাপটাতে আপনি এই যে আপনি মেইন যে প্রিপারেশনটা নিয়েছিলেন, আমি সাপোজ মেইন প্রিপারেশন নিয়েছি এমআরসিপি, আমি পরীক্ষা দিলাম জানুয়ারিতে এমআরসিপি, তাহলে আমার জানুয়ারি টু জুলাই এফসিপিএস এর জন্য 6 মাস গ্যাপ থাকছে। এই 6 মাসটা আমি ডেভিশন করবো। আমার যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ গুলো ফিল আপ করার চেষ্টা করবো। আমার এমআরসিপির জন্য কিন্তু বেসিক ক্লিয়ার হয়ে গেছে। এফসিপিএস এর যে বেসিক লাগে সেই বেসিকটা আমার এমআরসিপি দিয়েই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে বাকি যে এমসিকিউ কে টার্গেট করে এবং কিছু 25টা এমসিকিউ কে এসপি কে টার্গেট করে আমি যে পড়াটা সেই পড়াটাও 6 মাসের মধ্যে করে ফেলবো। তাহলেই দেখবেন যে খুব ইজিলি এফসিপিএস হয়ে যাবে। আপনি যদি আমি যেটা বলছি ওটা উল্টা করেন, সাপোজ আপনি একজন এফসিপিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনি এফসিপিএস কন্টেন্ডার, তাহলে আপনার ডেভিশন খুব ভালো করে পড়া আছে। আপনার ডেভিশন খুব ভালো করে পড়া থাকলে আপনার এসপিও মোটামুটি কভার হয়ে আছে। তখন আপনি পাশাপাশি এমআরসিপির জন্য কি করতে পারেন? এমআরসিপির জন্য আপনাকে পাশাপাশি ওই যে পাঁচ মেডিসিন ছিল, আমরা ডেভিশন এবং ম্যাটেরিয়ালের মধ্যে নিচ্ছি দেখা যায় যে পাঁচ মেডিসিন কোশ্চেন ব্যাংক, আপনি পাঁচ মেডিসিন কোশ্চেন ব্যাংকটা থ্রোলি সলভ করুন। এফসিপিএস প্রিপারেশন নেওয়ার সময় আপনি পাঁচ মেডিসিন কোশ্চেন ব্যাংকটা থ্রোলি সলভ করবেন। তাহলে আপনার এমআরসিপির 40% বা 50% পড়া হয়ে যাবে। তারপর আপনি এফসিপিএস দিয়ে ফেললেন, জানুয়ারিতে এফসিপিএস দিয়ে ফেললেন, জানুয়ারি এফসিপিএস দেওয়ার পরে আপনার হাতে আরো 5 মাস 6 মাস টাইম থাকছে। সেই টাইমটাতে আপনি এমআরসিপির কিছু স্পেসিফিক টপিক আছে যেগুলো বাংলাদেশের পার্সপেক্টিভে রেলেভেন্ট না, সেই টপিক গুলো প্রিপারেশন নেবেন। সেই টপিক গুলো ধরে ধরে ভালো করে পড়বেন। এমআরসিপির কিছু গাইডলাইন আছে, ডেভিডসনে যা বলা থাকে সেটা এফসিপিএস এর গাইডলাইন, কিন্তু এমআরসিপির জন্য কিছু নাইস গাইডলাইন ফলো করা হয়। ইংল্যান্ডের যে গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইন নাইস, তো এমআরসিপিতে বেশিরভাগ ক্ষেত্রে নাইস গাইডলাইন ফলো করা হয়। আপনি অ্যাসমার একটা প্রোটোকল যেটা অ্যালগোরিদমটা আপনি ডেভিডসন থেকে বুঝতে করছেন, কিন্তু দেখবেন নাইস গাইডলাইন একটু চেঞ্জ আছে। তখন আপনি নাইস গাইডলাইনটা দেখে নিয়ে বাকি আপনার যে চেঞ্জ গুলো আছে সেগুলো আপনি করে ফেললেন, একটা নোট ডাউন করে ফেললেন। তাহলে আপনার এসএসসি প্রিপারেশন থেকে বেসের উপরে আপনার এমআরসিপির যে বাকি এক্সট্রা টপিক গুলো লাগে সে টপিক গুলো একটা বেস তৈরি করে ফেললেন। তারপরে আপনি ওই আগের নিয়ম সূত্রে চলে গেলেন যে পাঁচ মেডিসিন সব আপনার হয়েই আছে, যেটা হয়ে নাই সেটা করে ফেললেন। তারপরে আপনি পাঁচ পেপারটা দেখে ফেলবেন একটু। তারপরে আপনি পাঁচ কোশ্চেন, সরি পাঁচ সেট দেখবেন, পাঁচ সেট দেখবেন, পাঁচ পেপার দেখবেন। তারপরে স্যাম্পল কোশ্চেন সলভ করে আপনার র্যাঙ্কিং গুলো বের করে আপনি exam দিবেন। এইভাবে আপনি কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে। কম্বাইন্ড প্রিপারেশন নেওয়ার মানে কিন্তু এই না যে আমি আজকে এমএসসিপি দিলাম, এক সপ্তাহ পরে এসিপি দিব, বা আমি আজকে এসিপি দিলাম, আমি দুই সপ্তাহ পরে এমএসসিপি দিব, তা না। আপনাকে মাঝখানে একটা গ্যাপ রাখতেই হবে। আপনি গ্যাপ না রাখলে কখনোই কনফিডেন্ট থাকবেন না কোন একটা এক্সামের জন্য। এবং অবশ্যই আপনার ফার্স্ট প্রিপারেশনটা একটা সোললি সিঙ্গেল ডিগ্রিকে ফোকাস করে করতে হবে। আপনি যদি প্রথম থেকে ফোকাস করেন যে না ওইটা আমি দুইটাই একসাথে করবো, হবে না। এমআরসিপি কে ফোকাস করলে এমআরসিপি ফুল প্রিপারেশন নিয়ে সাথে সাথে এফসিপিএস এর জন্য একটু ডেভিশন দেখতে হবে। এফসিপিএস এর প্রিপারেশন ফুল নিলে একদম এফসিপিএস এর ডেভিশন ফুললি পড়বেন, সাথে 5% সলভ করবেন। এবং দুইটা এক্সামের মাঝখানে একটা গ্যাপ থাকবে এবং আপনাকে ধরে নিতে হবে সেই গ্যাপেও আপনি ফুল ফোকাসে পড়াশোনা করে যাবেন। মেইন কথা এটাই যে আপনাকে ডেভিডসন অ্যান্ড পাস মেডিসিনের মধ্যে একটা কোলাবোরেশন রাখতে হবে। জিনিসটা কিন্তু অনেকটা কাছাকাছি মিল আছে, কারণ বেস তো সবকিছু সেম।
কিছু ট্রিটমেন্ট একটু এদিক ওদিক আছে। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট দেখা গেল ডিভিশন একটা দেওয়া আছে, পারফরম্যান্স আরেকটা দেওয়া আছে। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন ডিভিশন একটা বলা আছে, পারফরম্যান্স আরেকটা বলা আছে। এই জিনিসগুলো যখন আপনি দুটো কম্বাইন করে পড়বেন, তখন আপনি ইজি হয়ে যাবে। এটা নিয়ে খুব একটা যে প্যারা খেতে হবে বা খুব একটা হ্যাসেল নিতে হবে তা কিন্তু না। তো আশা করছি যে আপনারা চাইলেই করতে পারবেন। আমি এই মাসে প্রিপারেশন নিয়েছিলাম। আমার এফসিপিএস টা জুলাইতে হয়েছে, গত ২৪শে জুলাইতে, এবং এমআরসিপিটা কিন্তু আমি দিয়েছি ২৪শে অক্টোবর টাইপের। কারণ আমার এই জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর ২ মাসের ক্যাপে কিন্তু আমার আল্টিমেটলি দুটাই হয়ে গেছে। এটা পার্সোনাল এক্সপেরিয়েন্স আপনাদের বোঝানোর জন্য যে আমি কিভাবে ফলো করছিলাম সেটা বোঝানোর জন্য। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আর প্রশ্ন না থাকলে মনে হয় আমরা এখানে শেষ করে দিতে পারি। একটু গুগল লাইভটা দেখি। গুগল লাইভে আমি কোনো প্রশ্ন দেখছি না। তাহলে ভাইয়া মনে হয় এখানে শেষ করে দেওয়া যায়।